ইমেল, যে ইমেলটা আমি আপনাকে পড়ে শোনাতে চাই এবং আশা করছি যে ইমেলটাও অনেক বেশি ভালো লাগবে আপনাদের। তো যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি শফকাত আলামিন আলী, আমি খুলনাতে থাকি। অনেকদিন ধরে ভাবছি ঘটনাটা শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে লিখতে পারিনি, আর এত দূর থেকে স্টুডিওতে গিয়ে বলা সম্ভব না। তাই যদি ভালো লাগে ঘটনাটি পড়ে শোনাবেন। ঘটনাটি আমার সাথে ঘটেছিল 13 মার্চ 2015। দিনটি ছিল শুক্রবার। ঘটনাটি ঘটেছিল বগুড়াতে। আমি পাটের ব্যবসা করাতে পাট নিয়ে প্রায় বগুড়ায় যাওয়া লাগতো। ঘটনাটি যেখানে ঘটেছে সেই জায়গাটির নাম আমি বলছি না, তবে সেটি বগুড়া শহর থেকে 35 থেকে 40 কিলোমিটার ভেতরে, জয়পুর হাটের কিছুটা আগে। জুট মিলটার বর্ণনা একটু দেই। চারপাশে একদম ফাঁকা ধানের জমি, মাছের ক্ষেত, যতদূর পর্যন্ত চোখ যায় কোনো বাড়ি ঘর দেখা যায় না। আমি গিয়ে জুট মিলের গেস্ট রুমে থাকতাম। গেস্ট রুম মিলের ভেতরেই ছিল। জুট মিলের সঙ্গে ছিল ইটের ভাটা, দুটোই এক মালিকের। মিলের মেশিন চলার কারণে শব্দ হচ্ছিল বলে ঘুম আসছিল না। তখন সময় প্রায় রাত 11:30টার বেশি হবে। আমি মিলের ভেতর থেকে বের হয়ে ইটের ভাটার দিকে গেলাম। ভাটাটা ছিল একদম অন্ধকার। শুধুমাত্র ভাটার ভেতরে, ভাটার অফিসের সামনে একটা লাইট জ্বলছিল। অফিসের সামনে ছিল একটা বড় গাছ এবং গাছটির চারপাশ ছিল ইট দিয়ে বাঁধানো। আমি গিয়ে সেই বাঁধানো গাছটির নিচে বসলাম এবং ফোনটা পকেট থেকে বের করে ফেসবুকিং করছিলাম। চারিদিক অন্ধকার এবং মিলের ভেতরে মেশিন চলার শব্দ সহ পাশ থেকে ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার কেমন যেন একটু ভয় লাগছিল। এই জন্য আমি পকেট থেকে একটা সিগারেট বের করে ধরলাম। ভাবলাম সিগারেট শেষ করে গিয়ে শুয়ে পড়বো। তাছাড়া জুট মিলের ভেতরকার সিগারেট খাওয়া যাবে না, এই ভেবে সিগারেটের অর্ধেক শেষ করে আমি উঠে দাঁড়ালাম। ভাবলাম বাকি সিগারেটটা রাস্তা দিয়ে খেতে খেতে যাই। তাছাড়া আমার শরীরটা কেমন যেন ভার ভার লাগছিল। আমি 8 থেকে 10 পা সামনে এগুতে হঠাৎ শুনতে পেলাম কেউ আমাকে পেছন থেকে ডাকছে, এই যে ভাই একটু দাঁড়ান। আমি পেছনে তাকাতে লাগলাম। দেখলাম সাদা পোশাক পরা একটা লোক আমার দিকে হেঁটে আসছে। আমি ভাবলাম কেমি না কে হবে, এই ভেবে সিগারেটটা ফেলে দিলাম। লোকটি আমার কাছে এসে জিজ্ঞেস করলো, কেমন আছেন আপনি? আমি বললাম ভালো। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে চেনেন নাকি? লোকটি বলল, আজ থেকে 40 দিন আগে আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আপনি আমাকে বগুড়া শহরের সাতমাথায় একটা হোটেল থেকে রাতের খাবার খাইয়েছিলেন। তখন আমার মনে পড়লো এর আগের বার যখন বগুড়া এসেছিলাম তখন প্রায় রাত 1:45-এর মতো বেজেছিল। গাড়ি থেকে নেমে কিছু দূর এগোতেই হঠাৎ পেছন থেকে একটা লোক আমার হাত ধরে বলল, আজ 2 দিন যাবত আমি কিছু খাই না, খুব ক্ষুধা লেগেছে। লোকটাকে দেখে আমার খুব মায়া লাগলো। আমি একটা হোটেল থেকে তাকে পেট ভরে খাওয়ালাম এবং খাওয়া শেষ হলে তাকে 50 টাকার একটা নোট দিয়ে আমি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। যাই হোক, ঘটনায় আসে। আমি তাকে দেখে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? লোকটি হেসে জবাব দিল, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বললাম, জি আমি ভালো আছি। তারপর লোকটি আমাকে বলল যে আমি গত 40 দিন ধরে আপনার অপেক্ষা করছিলাম। আমি জিজ্ঞেস করলাম, কেন, কোনো দরকার আমাকে? লোকটি বলল, না এমনি দেখতে ইচ্ছে করছিল আপনাকে, কিন্তু আপনার এত রাতে একা একা এখানে আসাটা ঠিক হয়নি, খুব খারাপ করেছেন এত রাতে একা একা এসে। তারপর এই জায়গাটা ভালো না, আর দেরি করবেন না, সাবধানে যাবেন। আমি বললাম, জি আচ্ছা। আমি 5-6 পা এগিয়ে কি মনে হতে পেছনে ফিরে তাকালাম। পেছনে তাকিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। 30 কি 45 সেকেন্ডের ব্যবধান। আমি লোকটিকে আর খুঁজে পেলাম না। আশেপাশে অন্য কোনো রাস্তা নেই যে লোকটি সেই রাস্তা দিয়ে চলে যাবে। বিষয়টা কি হলো আমি ভাবছিলাম। হঠাৎ 4 জন লোক এসে আমাকে ঘিরে ধরলো, বলল কাছের যা আছে দিয়ে দিতে। 2 জন আমার 2 হাত ধরলো, আমার গলায় খুর ধরলো এবং আমার পকেট হাতড়াচ্ছিল। পকেট থেকে মানি ব্যাগ, মোবাইল বের করে নিল। আর একটা ফোন আমার বাম হাতে ছিল। ফোনটা আমি ছাড়তে চাচ্ছিলাম না বলে একজন আমার হাতে খুর দিয়ে অনেকগুলো পোঁচ দেয়। আমার হাতের শিরা কেটে পর তহর করে রক্ত বইতে শুরু করে। ওরা 4 জন আমার সবকিছু নিয়ে পালিয়ে যায়। আমার হাত থেকে এত পরিমাণে রক্ত বের হচ্ছিল যে মনে হচ্ছে এখনই মাথা ঘুরে মাটিতে পড়ে যাব। আমার চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে আসছিল। আমি মাটিতে পড়ে যাব এমন সময় কে আমাকে এসে ধরে ফেললো। আমি লোকটির মুখের দিকে তাকিয়ে দেখলাম কিছুক্ষণ আগে আমি যে লোকটির সঙ্গে কথা বলছিলাম সেই লোকটি আমাকে ধরে রেখেছে। লোকটি আমাকে বলেছিলাম এত রাত্রে আপনার এখানে আসা ঠিক হয়নি। তারপর আমার আর কিছু মনে নেই। একটা সময় মনে হলো সেই লোকটি আমাকে বলছে আপনার মানি ব্যাগ আপনার বালিশের নিচে আর মোবাইল 2টি আপনার প্যান্টের পকেটে। আর হ্যাঁ, এগুলো কারোর সঙ্গে বলা বলি করবেন না, যাই ঘটেছে নিজের মধ্যে রাখবেন বলেই
লোকটি আমাকে সালাম দিয়ে চলে গেল। আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম এবং আমার বাঁ হাতে খুব ব্যথা অনুভব করছিলাম। হাতের দিকে তাকাতেই দেখলাম 9টি কাটা দাগ। কাটা স্থানগুলো কেবল শুকোতে শুরু করেছে। আমি রীতিমতো চমকে উঠলাম। আমি তাড়াতাড়ি করে গেস্ট রুম থেকে বের হয়ে সেই জায়গায় গেলাম যেখানে আমার হাতে ছিনতাইকারীরা হাত কেটে দিয়েছিল। সেই জায়গাটি তখন রক্তে ভিজেছিল। আমি মিলিটারি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, রাতে আমাকে কেউ দিয়ে গিয়েছিল? উত্তরে সিকিউরিটি গার্ড যা বলল শুনে আমি একদম অবাক। সে বলল, আপনি তো রাতে বেরই হননি। আমি যদি বের না হই তাহলে আমার হাতে কাটা খুরের দাগ কিভাবে আসলো, আর এই জায়গায় রক্তই বা কিভাবে আসলো? আমি দৌড়ে আবার রুমে আসলাম। দেখলাম বালিশের নিচে আমার মানি ব্যাগ আর হ্যাঙ্গারে ঝুলানো আমার প্যান্টের পকেটের মোবাইল দুটো রাখা আছে। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। আমি সারাদিন কাজে ব্যস্ত ছিলাম। কাজ শেষ হতে সন্ধ্যা হয়ে গেল। আমি 8:30-এর দিকে মিল থেকে বের হয়ে বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা হলাম। কাউন্টারে টিকিট কাটলাম। আমার গাড়ি ছিল 11:45। আমি সময় কাটানোর জন্য বসে বসে পেপার পড়ছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল পুরোনো এক পত্রিকার ওপরে, যেখানে সেই লোকটির ছবি যে আমাকে বলেছিল এত রাত্রে এক আসা ঠিক হয়নি। আমি পত্রিকাটি হাতে নিয়ে খবরটি পড়তে রীতিমতো চমকে উঠলাম। পত্রিকাটি ছিল 1 ফেব্রুয়ারি 2015 তারিখের। খবরটি ছিল বগুড়া শহরের ট্রাক চাপায় ভিক্ষুকের মৃত্যু। ওই দিনের পর থেকে আজও প্রায় রাতে স্বপ্নের মধ্যে তার সঙ্গে আমার কুশল বিনিময় হয় এবং সে আমাকে অনেক বিপদে সাহায্য করে। এটাই আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। আমার ঘটনার প্রমাণস্বরূপ আমার হাতের কাটা দাগের ছবিগুলো পাঠালাম। শাফকাত আলামিন আলী, সেনহাটি, দিঘলিয়া, খুলনা। আমি প্রথমেই এই ঘটনাটা যখন পড়ছিলাম তখন ভেবেছিলাম যে এই ভদ্রলোক হয়তো এই ছিনতাইয়ের এই গ্রুপটার সাথে হয়তো জড়িত। অনেকে হয়তো ভেবে থাকবেন যে তিনি এসেছেন এবং তিনি এসে বলেছেন জায়গাটি ভালো না, এবং তারপরে মিথ্যে করে বলেছেন যে আপনার সঙ্গে আমার আগেও দেখা হয়েছিল, হোটেলে আপনি আমাকে ভাত খাইয়েছিলেন। তারপরে যেভাবে হয় আর কি, ছিনতাইগুলো যেভাবে হয়, যারা ছিনতাইকারী কবলে পড়েছেন দেখবেন যে প্রথমে একটা পরিচয় দিয়ে বসেন। এইরকম একটা ঘটনা ঘটতেই পারে, কিন্তু যখন ভুলটা ভেঙে যায়, যখন তার আস্তে আস্তে জ্ঞান ফিরছে এবং সেই লোকটি বলছেন যে তার বালিশের নিচে নাকি মানি ব্যাগ এবং তার মোবাইল নাকি তার প্যান্টের পকেটে, ঘটনাটা গোলমাল লেগে যায় সেখান থেকে। এরপরে আরো গোলমাল লাগে যখন দেখে যে সে ঘুম ভেঙে উঠছে তার রুমের ভেতর থেকেই। যদি স্বপ্নও হয়, এটা পুরোটা স্বপ্ন হয়, কারণ সিকিউরিটি গার্ড তাকে জানায় রাতের বেলায় সে বের হয়নি, তাহলে আবার